আজকে আপনাদের আমি একটা রিভিউ ক্লাস নিচ্ছি। তো আমরা এই পর্যন্ত 10টা লেকচার শেষ করেছি। আজকে 11তম লেকচার, বাট আজকে টোটাল যে লাস্ট 10টা ক্লাস আমরা কি পড়েছি ওইটার একটা আমি ক্লাস শেষ হলে আপনাদেরকে ইয়াটা দিয়ে দিচ্ছি, আমার কাছে রেডিমেড আছে। যেটা হচ্ছে যে লেকচার 1-এ আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম, আমার কোনো শীটও ছিল না, তাই না? এটা যে আসলে আমরা বাংলাদেশ স্টাডিজটা কেন পড়া দরকার, তাই না? বাংলাদেশ স্টাডিজে আমরা কোন কোন বিষয়গুলো আসলে দেখি, কেন দেখি, বাংলাদেশ স্টাডিজে আমরা কি দেখি, যে বাংলাদেশের অতীতটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। এর সাথে কি বর্তমানে কি অবস্থা, তাই না? আমরা দেখলাম না বিভিন্ন লেকচারে যে বর্তমানে কি অবস্থা, আমরা অতীত থেকে একদম 20,000 বছর আগে থেকে শুরু করে বর্তমানে কি অবস্থা দেখে আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম যে ভবিষ্যতে কী হবে, কিন্তু আপনারা তার আগে রেজাল্ট দিয়ে দিচ্ছেন। যাই হোক, আমরা ভবিষ্যৎ, এখনও আমাদের ভবিষ্যৎ লাগবে, তাই না? ভবিষ্যৎ তো আর শেষ হয়ে যায় নাই, নতুন করে এসে সব কিছু ঢেলে সাজাবে। আসলে কি সব ঢেলে সাজানো যায়? ধরুন আমাকে কি কেউ একদম ঢেলে সাজাইতে পারবে? আমার হয়তো দু একটা দুর্বলতা থাকতে পারে, বলতে পারেন যে স্যার বা ভাই এই জায়গাটা আপনি ইম্প্রোভাইজ করেন। তো দেখা যায় যে আমরা ঢেলে সাজাইতে গিয়ে আরেকটা হচপচ করে ফেলি সব কিছু। হ্যাঁ, তো আজকে এটা নিয়েই একটা প্রোগ্রাম ছিল সকালবেলা, আমরা ইন হাউস প্রোগ্রাম, যে আসলে আমরা ঢেলে সাজাবো নাকি আমরা রিফর্মগুলো শুধু করব। যাই হোক, সেটা কথা না। তো আমরা আসলে বাংলাদেশ স্টাডিজটা বলতে আসলে কি বুঝবো, তাই না? যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে ব্যাপারগুলো, যেটা আমাদের অতীত থেকে শুরু করে বর্তমান, আমরা কিভাবে ভবিষ্যৎকে জানতে পারি, এটার যে স্টাডিটা, সেটাই হচ্ছে যে বাংলাদেশ স্টাডিজ। তো এটার একটা ইম্পর্টেন্সটা কেন আছে বাংলাদেশ স্টাডি, আমি দিয়ে দিব সব, জাস্ট শুনেন, কোনো প্রশ্ন থাকলে। ইম্পর্টেন্সটা হতে পারে যে আপনাদের মধ্যে এক ধরনের অ্যাবিলিটি তৈরি করা, তারপর হচ্ছে যে বিভিন্ন ডট কানেকশনগুলো যেন ঠিক থাকে, অ্যানালিসিস করা, এই অ্যাবিলিটিটা আপনাদের মধ্যে তৈরি করা। যেমন আজকে আমার আগের ক্লাসে, যদি ইট ওয়াজ ডিফারেন্ট ক্লাস, জিজ্ঞেস করছিল যে স্যার এই যে বন্যাটা, এই বন্যাটাই কি আসলে বাঁধ ছেড়ে দেওয়ার ফলে হয়েছে কিনা? তা আমি বললাম যে ইফ ইউ ক্যান টেক, যে আই ক্যান সে আর কি, আমি বিভিন্ন অপশনের কথা বললাম, যেটা হচ্ছে যে অন্যান্য সময়ের থেকে এবার একটু বৃষ্টি বেশি হয়েছে। আরেকটা বড় ঘটনা ঘটেছে সিকিমে ওদের বাঁধ ভেঙে পুরো ইলেকট্রিসিটি যে এস্টাবলিশমেন্টটা ছিল 500 মোর প্লাস মেগাওয়াট সম্ভবত, অনেক বড় বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু 500 প্লাস অনেক বড় বিদ্যুৎ কেন্দ্র, ওটা ভেঙে গেছে। তার মানে কি, এক ধরনের প্রেশার আছে যে বেশি পানির প্রেশারে যেন অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতিগ্রস্তটা না হয়, এটা। আর এটা হচ্ছে যে এর মধ্যে কি আসলেই আরও কোনো কিছুর ঘাটতি ছিল কিনা? যেমন ঘাটতি কি হতে পারে, যে ওরা নিশ্চয় ওদের আমার প্রতিবেশী দেশের লোকজনকে সরানোর জন্য তো একটা ওয়ার্নিং টাইম দিয়েছিল। আমি যদি ভুল না করি, ত্রিপুরার নিউজ পোর্টালে দেখা, সেটা হচ্ছে যে 21 তারিখে সকালবেলা একটা বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর এর আগে থেকে এটা খুলবে, এটার এক ধরনের মাইকিং করা হয়, কারণ ডাউন স্ট্রিমে প্রচুর মানুষজন থাকে, তো না হলে এটা হয় না। তো আবার সেকেন্ড গেটটা খোলা হয় ওই দিন 5:30, আমি যদি ভুল না করি আর কি, ভুল হতে পারে, বাট এরকম একটা সময়, বাট পুরোটা খোলা হয় না, 50% খোলা হয়েছিল। দ্যাট ইজ ওয়ান রিজন। এখন এই যে খোলাগুলো হলো, এটা কিন্তু ফর্মালি বাংলাদেশকে জানানো হয়নি, নর্মালি জানানো হয় আর কি, এটা একটা। আবার বাংলাদেশে দেখেন, বাংলাদেশ কেবলই একটু নতুনভাবে আসে, এখানে অর্গানাইজেশনগুলোর চিফ নাই, হয়তো সংশ্লিষ্ট অফিসার ইনফরমেশন পেয়েছে, ওদের আবার এক ধরনের কোলাবোরেশন থাকে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, হয়তো ইনফরমেশন এসছে, একটা নোটিফিকেশন এসছে যে এই আবহাওয়ার অবস্থাটা খারাপ। ওরা কিন্তু ড্যাম খুলে দিয়েছে এটা কথা বলে নাই, এটা ভারত তার স্টেটমেন্টেও বলেছে যে তারা বলেনি। তো এরকম অনেকগুলা কজ হয়। আমরা কিন্তু এখানে আপনার যে সোশ্যাল সায়েন্সের মতো বাংলাদেশ স্টাডিজটা, এখানে আপনার এথনিসিটি থেকে শুরু করে আপনার যে ইকোনমিক্স, পলিটিক্স, হিউম্যান বিহেভিয়ার, তাই না, আমাদের লিটারেচার, এগুলো সবই আসে। তার এটার একটা ইম্পর্টেন্স জানার দরকার আছে না? আপনি যদি অ্যানালিসিস করতে পারেন, আপনি যদি জানেন যে কীভাবে হাউ টু অ্যানালাইজ ইট, আপনি একটার সাথে একটা কানেকশন করাতে পারবেন না, তো আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে ফিউচারটা কোন দিকে যেতে পারে পাস্টের আলোকে, বা আরও বেটার ডিসিশন। আমরা কিন্তু কখনোই বেটার ডিসিশন নিতে পারবো না, বাট সেটা হচ্ছে যে
অপটিমাম লেভেলের কাছাকাছি যাওয়ার আমরা সবসময় চেষ্টা করি। এটা হচ্ছে কথা। আমাদের একটা ভুল একটা মানে মাইন্ডসেট আমাদের মধ্যে কাজ করে, আমরা সব কিছুতেই 100% সেন থাকতে চাই, কিন্তু আমরা আসলেই 100% অ্যাজ এ হিউম্যান বিইং আমরা পারি না। আমরা যখন ধরুন যে ইবাদত বন্দেগি করি, উই ক্যান কনসেন্ট্রেট 100%। তো আমরা কীভাবে যে আমার ইকোনমি 100% রাইট ওয়েতে থাকবে কীভাবে চিন্তা করব? অ্যাজ এ হিউম্যান বিইং আমিও হয়তো 100% না, মানে যেরকম হওয়া উচিত সব কিছুর অ্যামালগামেশনে আমার এখানে ডিফেক্ট আছে। আইদার দেখবেন আমার হয়তো ফিজিক্যাল কন্ডিশনের ডিফেক্ট থাকতে পারে, আইদার এনি আদার ফর্মের ডিফেক্ট থাকতে পারে। সো দ্যাট ইজ দ্য ইকোনমিক স্ট্রাকচার। তো একটা স্ট্রাকচারকে আপনি 100% একদম সচল সঠিকভাবে চালাবেন, এখানে কালো টাকাও থাকবে আর সাদা টাকারও কিছু অবস্থান থাকবে, তাই না? সব কিছু মিলিয়ে আপনাকে, বাট জিনিসটা হচ্ছে যে সবচেয়ে মানে হিউম্যান সেন্ট্রিক কতটা করা যায় সেটা। তো এটার পরে তার মানে আপনার কেন আমরা বাংলাদেশ স্টাডি করছি এটা আমি আমার শিটে ডিটেলসটা আছে, আপনারা একটু নিজেদের মতো করে মানে ইউ আর ফিল ফ্রি আর কি। দেন আমরা লেকচার 2-এ আমরা দেখলাম, আমরা মানচিত্র থেকে আমরা কি দেখলাম, বাংলাদেশের মানচিত্রটা দেখলাম, সাউথ এশিয়ায় দেখলাম, দেখে আমাদের কিভাবে আমরা বাঙালি হলাম, তাই না, এগুলো আমরা দেখলাম। সরি আমার প্রশ্ন এতগুলো না, প্রশ্ন খুব কম। হ্যাঁ, তো এইটাতে হ্যাঁ প্লিজ, এটাতে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি কেন গুরুত্বপূর্ণ আর কি, লেকচার 2 থেকে। এখানে আমার কেন স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সাউথ এশিয়ার একটি দেশ, বাংলাদেশের মোটামুটি চতুর্পাশে আমার পার্শ্ববর্তী দেশ ভারত। আমরা কিন্তু সবসময় ভারত বিরোধিতা করি বিরোধিতার খাতিরে, হ্যাঁ, ভারতের ডমিনেন্সও কিন্তু আমাদের মানতে হবে অনেক ক্ষেত্রে, হ্যাঁ, কারণ অনেক বড় ভাই পাশে থাকলে যেটা হয়, হ্যাঁ। তো এটাকে আবার মানে আমার আপনার মধ্যে অ্যাকসেপ্টেবিলিটিও থাকতে হবে অ্যাজ এ বিগ ব্রাদার হিসেবে। আমরা ওনাদের কাছে সবসময় যে বেস্টটাই চাইবো আর কি, প্রত্যাশাটা করব। তো যেটা হচ্ছিল যে এখানে যে স্ট্র্যাটেজিক্যালি কেন বাংলাদেশ ইম্পর্টেন্ট, আমাদের মিয়ানমারের সাথে একটু সীমান্ত আছে, আর বাকি দক্ষিণে আমাদের কি আছে, পুরোটাই সাগর। এই সাগর কেন্দ্রিকই কিন্তু পৃথিবীতে এখন অনেক ধরনের স্ট্র্যাটেজি হচ্ছে। কি হচ্ছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তারপরে হচ্ছে যে ইউএস লেড, এটা কি হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, তারপরে কোয়াড তৈরি হলো, তাই না, এই বে অফ বেঙ্গল অনেকগুলো গ্লোবাল ইনিশিয়েটিভের অংশ, আয়োরা ফোরাম হয়েছে। এটার জন্যই বাংলাদেশ মূলত অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব কত, 20 মাইলের মতো না কিলোমিটারের মতো মনে হয়, হ্যাঁ 16, আরও কম, 20 কিলোমিটার বা 16 থেকে 20। ভুটানও অনেক কাছে, তাই না, চায়নাকেও যদি চিন্তা করেন খুবই কাছে এই সাইডটা দিয়ে, এই সিকিমের সাইডটা দিয়ে। আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গলটা অনেক গ্লোবাল, মানে দেখেন ইউএসএ কত দূরে থাকে বাংলাদেশ থেকে, কিন্তু ইউএসএও চিন্তা করে ইন্দো প্যাসিফিক পার্টনারশিপে এই রিজিয়নে তাদের প্রেজেন্সটা অনেক বেশি দরকার। তার মানে এই অনেকগুলো কারণে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যেটা চায়না নিয়েছে, এটার কিন্তু 2টা কম্পোনেন্ট, একটা যেটা ল্যান্ড রোড দিয়ে গিয়েছে আর একটা সি রোড দিয়ে গিয়েছে, দুইটাই বাংলাদেশের টেরিটরিতে পড়েছে। এগুলোর জন্যই বাংলাদেশ অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা পরবর্তীতে ইভ্যালুয়েশনগুলো দেখতেছিলাম। আগে ছিল বিভিন্ন শাসকগণ কীভাবে শাসন করেছে, পরবর্তীতে ব্রিটিশরা এসছে, ব্রিটিশের পরে এসছে পাকিস্তানি শাসক, তারপরে এসছে বাংলাদেশ। তো আমি মনে হয় ক্লাসে বলেছিলাম এরকম যে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পান কিনা। আপনারা কিন্তু বলেছিলেন কিছু যে না, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের সম্পদ অনেক দেশে চলে যেত, স্বাধীনতার পরেও চলে যায়, এরকম কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে। যে স্বাধীনতার আগেও পিপল সেন্ট্রিক ছিল না সরকার, স্বাধীনতার পরেও মনে হয়েছে অনেক ক্ষেত্রে পিপল সেন্ট্রিক না, হ্যাঁ, অনেক ক্ষেত্রে মনে হয়েছে। যাই হোক, এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে মানে লেকচার 3 থেকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য ব্রিটিশ রুল ইন বেঙ্গল আর কি। আমি আপনাদের খুব ডিটেইলে পড়িয়েছিলাম, এটা আপনারাই বলেছিলেন, বাট ওখান থেকে আমি মনে হয় একটা ক্লাসে একটু অ্যাক্টিভিটিজও করেছিলাম। এরপর আমরা যদি লেকচার 4-এ যাই, সেই জায়গাটায় আসলে বাংলাদেশের অভ্যুত্থানটা দেখতেছিলাম, বাংলাদেশের উদয়টা আমরা দেখতেছিলাম। সেটা 47-এর আগে থেকে একটু শুরু করে আমরা 71-এ এসে থেমে গিয়েছিলাম। তো সেখানে আমাদের 6 দফা একটা ছিল, 6 দফার কেন আসলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল ওই কনটেক্সটে সেটা আমরা দেখেছিলাম। এবং বাংলাদেশের যে যুদ্ধটা হলো, দেখুন তখন বাংলাদেশের সবচেয়ে একমাত্র দলই ছিল আওয়ামী লীগ, না, তারপরেও আপনি যখন স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্বটা,
এই জায়গাটাই কিন্তু আপনি দেখবেন যে এটা সামগ্রিক সবার অংশগ্রহণে ছিল। মাওলানা ভাসানী ছিল, তারপরে ন্যাপ ছিল, বামপন্থীরা সবাই মিলেই ছিল। তার মানে আর এখানে যুদ্ধতে অংশগ্রহণ করেছে সবাই মিলিয়ে, আর্মি থেকে শুরু করে সবাই, মানে শুরুটা কিন্তু আর্মিরা দিয়েছিল। আপনি যদি দেখেন একদম নির্মোহভাবে যদি অ্যানালিসিস করেন, হয়তো 25 তারিখের সময় ওনাদের কাছে হয়তো কোনো বার্তা পৌঁছার নাই, বাট তারা কিন্তু একটা অবস্থান নিয়েছিল। হ্যাঁ, তো সেই জায়গাটায় দুইটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আসলে 6 দফাটা আসলে বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্সটা হলো এটার কেন গুরুত্বপূর্ণ ছিল, এবং এর সাথে যে বাংলাদেশের লিবারেশন ওয়ারটা এটা আসলে জনযুদ্ধ কেন বলা হয়। এটা আবার এরপরে আমরা দেখলাম লেকচার 5-এ এসে আপনাদের মনে আছে আমি একটা সংবিধান দেখিয়েছিলাম, কিন্তু সংবিধান থেকে আসলে প্রশ্ন মানে শর্ট প্রশ্ন হলে খুব সুন্দর করে করা যায়, লং ব্রড প্রশ্নটা একটু টাফ, বাট আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে, মানে আপনারা এখন বুঝবেন না, ফাইনাল ইয়ারে গিয়ে বুঝবেন সংবিধানটা আপনাদের পাঠ করতেই হবে, কারণ এটা অনেক জায়গায় জবের ক্ষেত্রে সব জায়গায় এটা আপনার লাগে। এর বাইরেও সেটা হচ্ছে যে আপনার রাইটস কি, আপনি কোথায় আপনার রাইটসটা দেওয়া আছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আর কি। হ্যাঁ, এটা খুব ভালো করে একটু দেখবেন যে বেসিক বাংলাদেশের সংবিধানের বেসিকগুলো কি। বাট আমি এখান থেকে শুধু হচ্ছে যে আউটলাইন দ্য বেসিক প্রিন্সিপালস অফ বাংলাদেশ কনস্টিটিউশন। এটা হোপফুলি খুব শর্ট প্রশ্ন হবে। সব শর্ট প্রশ্ন হলে যে বাংলাদেশের যে বেসিক প্রিন্সিপালস কিছু আছে 4 থেকে 5টা, সেগুলো আপনারা পেজে লিখে দিলেই হবে। তারপরে হচ্ছে যে বাংলাদেশে আমরা সেই সময় দেখিয়েছিলাম যে বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেমটা, তাই না, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফাংশনসগুলো দেখছিলাম। একটা ছিল যে এখানে জুডিশিয়ারি একটা এসে, তারপরে হচ্ছে যে আসে এখানে 3টা। একটা প্রশ্ন এরকম ছিল যে আসলে এই 3টার মধ্যে কেন মানে ব্যালেন্সটা জরুরি, আমরা বুঝতে পেরেছিলাম কেন জরুরি, আমরা কিন্তু এটা পড়িয়েছিলাম, তাই না। এই ব্যালেন্সটা না থাকার জন্য কি হচ্ছিল, যে আমি একটা অধিকার নিয়ে হতে পারে আপনার কাছে গেলাম, আপনি ঠিক আছে আপনি পার্শিয়ালি করলেন, তো আমরা নেক্সট স্টেজে আমার যাব, কিন্তু দেখা যাচ্ছে যে সব একই স্টাইলে চলতেছিল। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে চলতে হবে, আর এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তাহলেই হবে যে জনতার যে নিপীড়নটা, আমরা যে নিপীড়িত হই মাঝের মধ্যে, এটা অনেক কম হবে। হ্যাঁ, আমার আপনার মতানৈক্য থাকতে পারে, আপনি ভিন্ন মতাদর্শের হইতে পারি, কিন্তু আমাকে আপনার ইয়াটা দিতে হবে, মানে রাইটস, রাষ্ট্রের যেটা কিছু ব্যাপার আছে একজন মানে একজন নাগরিকের প্রতি কিছু রাইটস, বেসিক রাইটসের এই অ্যাকসেপ্ট মানে এই অ্যাক্সেসগুলো আমাকে দিতে হবে। আমি খুব অপরাধ করলাম, ধরুন যে আমি একদম খুনটুন করে ফেলছি, আমার এখন ফাঁসি হবে, তারপরে আমি কি একজন আইনজীবী পাবো না? এটা হচ্ছে যে রাইটস অ্যাজ এ হিউম্যান বিং। তো এই জায়গাটাই যে আমাদের যে ব্যালেন্স অ্যামাং দোজ গভর্নমেন্ট অর্গান, এটা আমাদের খুবই জরুরি। হ্যাঁ, এক্সিকিউটিভ অর্গান বলি, জুডিশিয়ারি অর্গান বলি, লেজিসলেটিভ আমরা দেখেছি, এক্সিকিউটিভ, তারপর লেজিসলেটিভ সংসদের কথা যেটা। তারপরে আপনি ধরুন একটা সমস্যায় পড়লেন, আপনি প্রথম কার কাছে যাবেন? ইউনোর কাছে যাবেন, হয়তো আপনি এটার সমাধান নাও পেতে পারেন, ইটস ওকে। তখন আপনি এটা যদি অ্যাজ এ মেজর পোর্শনের হয়, সেটা হতে পারে সেটা আপনার, তাহলে সেটা ইয়াতে যেতে পারে, পার্লামেন্টে যেতে পারে। মেজর না হলে আপনি ইউ ক্যান গো টু দ্য জুডিশিয়ারি। এখন ওই জায়গায়ও তো আপনার ওই অ্যাক্সেসটুকুর স্বাধীনতা দরকার আছে। আপনি যেই হন, এই দেশের নাগরিক হলে, এই দেশের নাগরিক না শুধু, ইভেন আপনি বিশ্বেরও যদি কোনো দেশের নাগরিক হন, এই দেশে আপনি এসছেন কোনো কারণে, সেটা অ্যাজ এ মানুষ হিসেবে এটা দেওয়া উচিত আর কি। তো এই প্রশ্নটা থাকবে। তারপরে হচ্ছে যে আপনাদেরকে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডিফারেন্সিয়েশনটা পড়িয়েছিলাম পরের ক্লাসটায়, লেকচার 6-এ। সেটা ইকোনমিক অনেকগুলো টার্ম দিয়েছিলাম, অর্থনীতি কী, অর্থনীতি কত প্রকার, জিডিপি, জিএনপি, এগুলো পড়িয়েছিলাম। তো সেখানে আসলে গ্রোথ এবং ডেভেলপমেন্টের একটা ডিফারেন্সিয়েশনটা আমি বলেছিলাম। কেউ কি বলতে পারবেন একটু গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে তফাৎটা কি? আমরা তো উন্নয়ন অনেক শুনলাম। হ্যাঁ, সামগ্রিক, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। তো সেখানে ওই যে ইকোনমি, জিডিপি, জিএনপি, ম্যাক্রো ইকোনমিক্স, এগুলার কিছু সংজ্ঞা ছিল। পরবর্তীতে আমরা দেখলাম লেকচার 7-এ ইকোনমির যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, বাংলাদেশের ইকোনমি দেখে আমার সামনে যদি ধরেন মানে দেওয়া হয় 2টা ইকোনমি, নাম দেওয়া হলো না, হ্যাঁ, নাম দেওয়া হলো না, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। হ্যাঁ, দেখে বুঝতে পারবো না কোনটা বাংলাদেশের ইকোনমি, কোনটা আমেরিকার ইকোনমি? না, আমি এই প্রশ্নটা দিব না, বলছি আর কি। হ্যাঁ, দেখে, কারণ কি ওই কিছু সামগ্রিক অবস্থা দেখে বোঝা যায়, যেমন একজন বাঙালি এবং একজন ব্রিটিশ বোঝা যাবে না দেখে, এরকম আর কি ব্যাপারটা।
না স্টিল বোঝা যাবে যারা আর কি ওইটাকে ইয়া করে। তারপরে হচ্ছে যে তাহলে ক্যারেক্টারিস্টিক আমাদের ইকোনমির যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স কী ছিল, আমরা অনেক বেশি জনবহুল কান্ট্রি, আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের একটা দেশ, এরকম অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স ছিল। আমরা মেজরিটি কৃষি ভিত্তিক, আবার হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি ইয়া হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সবচেয়ে বেশি কৃষিতে, আর সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশনটা ইকোনমিতে সবচেয়ে বেশি। এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সিটে ছিল। তারপর আরেকটা প্রশ্ন ছিল যে আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, সরি আমি লেকচার 6-এই থাকি, সেটা হচ্ছে যে আমরা ইকোনমিক সিস্টেমগুলো দেখেছিলাম না, কোথাও ক্যাপিটালিস্টিক, কোথাও হচ্ছে যে কমান্ড ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি, কোথাও হচ্ছে মিক্সড ইকোনমি। তো আপনার দৃষ্টিতে আসলে কোন ইকোনমি সিস্টেমটা খুব ভালো, এটার একটা রেশনাল দিতে হবে আর কি। আপনি বললেন যে আমার মতে মিক্সড ইকোনমি ভালো। তাহলে মিক্সড ইকোনমি কেন ভালো? কারণ হচ্ছে যে ক্যাপিটালিস্টে এইটা থাকে, আবার কমান্ডের এই থাকে, তো দুটার মিলে আমরা একটা বেস্ট অপটিমাম আউটকামে যেতে পারবো। এর জন্য আমার মিক্সড ইকোনমিটা অনেক ভালো। এটা গেল। তারপরে লেকচার 7-এ ওই ক্যারেক্টারিস্টিক্সের কথা বললাম। এখানে আরও দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন তো না দিলেই নয়, যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের ইকোনমি ফ্লরিশ করতে কী কী ব্যারিয়ার আছে আপনি মনে করেন। এটা আপনি নিজে ওই মুহূর্তে এগুলো শেখারও দরকার নেই, বসেও আপনি 5টা লিখতে পারবেন না, 10টা লিখতে পারবেন না। তারপরে হচ্ছে যে হোয়াট আর দ্য পটেনশিয়াল বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ এ লার্জ ইনফর্মাল সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশ ইকোনমিতে ইনফর্মাল সেক্টর অনেক বড়, এবং আপনি দেখবেন যে বাংলাদেশ ইকোনমিকে না স্ট্যাটিস্টিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না। দেখবেন যে এই ইকোনমি নাই, তলা ছাড়া কি তলাবিহীন ঝুড়ি। এখনও অনেক সময় বলার চেষ্টা করে অনেকেই যে ইকোনমির যে অবস্থা হয়ে গেছে, অনেক বেশি আমরা লোন নিয়েছি, অনেক বেশি, কিন্তু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসও এত বেশি যেটা ইনফর্মাল থাকার জন্য আমরা আসলে এটা মেইন স্ট্রিম ইকোনমিতে কাউন্ট করতে পারি না। কিন্তু এটার আবার এক ধরনের ইম্প্যাক্ট আছে। আমরা যেরকম চিন্তা করি যে ইকোনমিটা কলাপস করবে, আসলে কলাপস করে না। এইটা একটা ব্যাপার। তারপর লেকচার 8-এ ওই বিভিন্ন যে সেক্টরাল কন্ট্রিবিউশন অফ জিডিপি আমি দেখিয়েছিলাম, যে এগ্রিকালচারের কত, তারপর হচ্ছে সার্ভিসেস কত, ইন্ডাস্ট্রির কত, আর সেক্টরাল বিভিন্ন ডিটেলসটা দেওয়া ছিল এটা। আর আরেকটা ছিল যে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরকে আপনি একটু ইভ্যালুয়েট করেন আপনার মতো করে। তারপর আমি লাস্ট ক্লাসে যেটা পড়াইলাম যে অ্যানালিসিস কি, অ্যানালিসিস কত ধরনের, তাই তো। এবং আরেকটা পড়াইতে পারি নাই, এটা আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন, আমি এর জন্য আর শেষ করিনি, যেটা হচ্ছে যে আসলে মানে ওপেন ডিবেটটা বাংলাদেশ অ্যাফেয়ার্সে কেন জরুরি। এই কোর্সটা কিন্তু আমি ডিজাইন করেছিলাম এই কাহিনীর আগেই, কারণ এটা জরুরি, বুঝছেন। কারণ ডিবেটের মাধ্যমে আপনি চোখ নাক কান সব বন্ধ করে রাখেন, আপনি বুঝবেন কীভাবে কোথায় কী হচ্ছে। ডিবেটটাকে আপনার মানে করতে হবে, অ্যালাউ করতে হবে, হ্যাঁ, তাহলে বোঝা যায় যে কোনো অংশে কোনো ধরনের সমস্যা মনে হচ্ছে। কারণ এই জায়গায় বসে যেমন আপনারা মাঝে মধ্যে দু একজনে কথা বলতেছেন, আমি বুঝতেছি না এখানে বসে, কারণ আমি হয়তো লক্ষ্যও করছি না, কারণ অন্যদের আবার সমস্যা হবে। কিন্তু ওই ভয়েসটা যদি রেইজ করার জায়গাটা না থাকে, দিন শেষে অনেক সমস্যা হয়ে যায় না। এই জন্য, কারণ স্টেট তো ধরেন অনেক বেশি স্টেক হোল্ডার্সের শেষ নাই, তো প্রত্যেকেই ভয়েস রেইজ করার সুযোগ দিতে হবে অ্যাজ এ স্টেট হিসেবে। আর একটা কথা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমরা যে সেগমেন্টে, যে দলের, যে মতের, যে ধর্মের, যে মানে বলয়ের হই, মানে আমাদের এটা টলারেন্সের লেভেলটা বাড়াইতে হবে। না হলে আমরা এই করছি সেই করছি, আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, টলারেন্স লেভেলটা বাড়াইতে হবে, আমাদের সবাইকেই অ্যাক্সেস দিতে হবে, তার যতটুকু অ্যাক্সেস। আপনাকে আনটিল যদি খুন করতে আসে, এটারও তো অ্যাক্সেস আছে, আপনি থানায় যাবেন, তাই না? বাট অ্যাক্সেসগুলো দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আবার কথা বলার স্বাধীনতা মানে যাচ্ছে তাই বলবেন যে কারো ব্যাপারে, এটাও হওয়া উচিত না, তাই না? ওই রেসপেক্টটুকু রেখে আমাদের কথা বলা দরকার। তারপরে যেটা ছিল যে ওপেন ডিবেটটা আসলে কেন দরকার আসলে একটা রাষ্ট্রের জন্য, এটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সারটা লাস্ট শিটটা আমি শেয়ার করে নিই, এটাতে আছে। তো আরেকটা ক্লাস, আমি যদিও 2টা ক্লাস আছে, আমি আরেকটা ক্লাস নিব ফর্মালি, সেখানে আমি আসলে একটু দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের আসলে মানে বাংলাদেশকে কেন গ্লোবালি যাওয়া উচিত। যেমন ধরুন আপনি আজকে বলতেছেন যে
ফ্র্যাঙ্কলি প্লিজ ডোন্ট বি মানে আমার সাথে আবার এই জুতা টুতা অন্য কিছু ছুঁড়ে দিয়েন না। ধরুন আপনি বলতেছেন এই দেশে অনেক ফরেনার আছে, এদেরকে বের করে দিতে হবে। এখন ওরা কি এমনি এমনি এসছে? আপনার দরকারই তো এসছে। এক কথা, আপনার কি দেশের ফরেনার নাই বাইরে? সৌদি আরবে প্রায় 40 লাখ আছে, ওরা যদি মনে করে কালকে বের করে দেবে, আপনার ইকোনমির অবস্থা কী হবে? আপনাকে থিঙ্ক করতে হবে গ্লোবালি। এই ব্যাপারটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। মানে সবসময় আমরা লোকালাইজ চিন্তা করতে করতে এরকম হই, উই শুড ডু দ্যাট। হ্যাঁ, তো আমাদেরকে একটু কীভাবে আরও আপনারা গ্লোবাল স্কেলে আমরা মার্জ হইতে পারবো, গ্লোবাল স্কেলে আরও কীভাবে যেতে পারবো। দেখুন আমাদের প্রায় 54 বছর বয়স, আমাদের কারোর সাথে FTA নাই, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই, কারোর সাথে নাই, মানে বাইলেটারাল নাই। আমাদের এই সার্কের আওতায় আছে, সিম্পল সার্কের, কিন্তু এটা অতটা অ্যাক্টিভেটেড না। একটা রাষ্ট্র 55 বছর হয়ে গেল, আপনি কি একটা ইকোনমি খুঁজে বাই করতে পারলেন না 195টা রাষ্ট্রের মধ্যে যার সাথে আপনি ফ্রিলি ট্রেড করতে পারবেন? তাহলে আপনি কেমন মানুষ, মানে কেমন একটা স্টেট হলেন? আপনি বলছেন অ্যাজ এ স্টেট হিসেবে, মানে আপনি ইভালুয়েট করেন আপনাকে যে আপনি আসলে অ্যাজ এ স্টেট আপনি আসলে কোথায় দাঁড়ায় আছেন। যে আপনি 195টা দেশ, এখানে ছোটো আছে, বড় দেশ আছে, মালদ্বীপের মতো ছোটো ইকোনমি আছে, উগান্ডার মতো রাষ্ট্র আছে, ইথিওপিয়া আছে। আপনি একটা রাষ্ট্র পাইলেন না, যার সাথে আপনি ফ্রিলি ট্রেড করতে পারবেন। এটা কি আপনার ব্যর্থতার দায় আছে না? এটা সবারই আছে কিনা? আপনি একদলকে বলেন না, রাষ্ট্র তো 55-54 বছর যাবৎ সবাই চালিয়েছে, সব সেগমেন্টের লোকই ছিল এর সাথে। এই দায়টা নেওয়া উচিত কিনা সবারই? আমি আমার অ্যানালিসিসের জায়গা থেকে বলতেছি। তো সেই জায়গাটায় আমাদের গ্লোবালি যেতে হলে আমার মননটাকে গ্লোবাল করতে হবে না? এই যে আমি আমার আগের ক্লাসেই আমি পড়াচ্ছিলাম, ওরা ওই প্রশ্নটা করলো যে বাংলাদেশে এত বিদেশি কেন। আমি বললাম, আমি আজকে ওদেরকে লিডারশিপ স্কিলসগুলো দেখাচ্ছিলাম। আমি বললাম দেখুন, লিডারশিপ স্কিলসে তো অনেকগুলো স্কিলস, এর মধ্যে 2-3টা স্কিলসে আমাদের সমস্যা বেশি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রকিউরমেন্টে, মানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থাকে একটা প্রত্যেক অর্গানাইজেশনে। এখানে মানে দেখবেন যে এই জায়গাটায় বিশ্বস্ত লোক পাওয়া অনেক মুশকিল। মানে সুযোগ পেলেই আমরা মানে কেন জানি করাপ্টেড হইতে ভালোবাসি, সুযোগ পেলেই মানে সবাই। মানে আমি এখানে আপনি ক্লাস করছি, আমি তো রাষ্ট্রের একটা অর্গানে গেলে আমি রাষ্ট্র হয়ে যাই, তাই না? আমি এখন জনগণের কাতারে, আমি যখন একটা অর্গানাইজেশনে যাব, অর্গানাইজেশনের চিফ হবো, আমি অর্গানাইজেশন চিফ হয়ে যাব। ব্যাপারটা এরকম না? তো এই জায়গাগুলো আমাদের ইম্প্রোভাইজ করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম যেটা হচ্ছে যে কেন আমরা গ্লোবালি যাব। যেমন আমরা এখনও একটা রাষ্ট্রকে খুঁজে পাইলাম না যার সাথে আমি ফ্রি ট্রেড করতে পারি। এটা লজ্জাজনক বটে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের তাহলে করতে কীভাবে আমরা গ্লোবালি যেতে পারবো, এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। ইভেন আমাদের কোম্পানিগুলোকেও গ্লোবালি যেতে দেওয়া হয় না। হ্যাঁ, একদম আষ্টে পিষ্টে ধরে রাখা হয়। মানে ফরেন ইনভেস্টমেন্টে খুব বেশি এত হ্যাসেল নিয়ে দেশের বাইরে ইনভেস্ট করা। আমরা কিন্তু সবসময় বলি যে দেশে ইনভেস্ট করো। আমরাও তো অনেক দেশ থেকে, আমাদের ইকোনমি কততম এখন ইকোনমি ভুলে যাই সবসময়, প্রায় 28তম না, 24-25তম নাকি 30তম, 31তম। আচ্ছা 31তম, তার মানে 31তম ধনী কান্ট্রি দিক থেকে হিসেব করলে। কিন্তু আমাদের দেখেন গ্লোবালি 4-5টা অর্গানাইজেশন নাম বলেন যারা গ্লোবালি নাম করছে, আছে? তো এগুলো নির্মোহভাবে বিশ্লেষণের সুযোগ এসছে না, সময় এসছে না। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তো এই লেকচারটা আমরা নেক্সট ক্লাসে নিব। নেক্সট ক্লাসটা এরকম হবে যে আসলে মানে গ্লোবালাইজেশনের সাথে, মানে গ্লোবালাইজেশন কেন এসেনশিয়াল হবে আমাদের ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটা আপনার ভাষায় লিখবেন। আর আরেকটা এর সাথে আমি একটু পড়াবো, সেটা হচ্ছে যে যেহেতু গ্লোবালাইজেশনের প্রসঙ্গটা আসবে, গ্লোবালাইজেশনের মেইন অর্গান হচ্ছে যে উই ক্যান সে যে ইউনাইটেড নেশনস। তো এখানে ছিলেন UNSDGর ব্যাপারটা আমি একটু পড়াবো আর কি। UNSDGটা আমরা MDG থেকে SDGতে এসেছি, এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে বলে দিলাম একদম রেকর্ডিং তার মধ্যেও, যেটা হচ্ছে যে আপনার 5টা গোল লিখতে বলবো। এই প্রশ্নটা আপনাদের কমন, 5টা গোল, SDGর 5টা গোল, আপনার একটা প্রশ্ন আসবে। UNSDGর 5টা গোল, মানে অনেকগুলো গোল, 17টা গোল। এর মধ্যে আমি 17টা গোল মুখস্থ করতে দিব না, 5টা গোল মুখস্থ করে আপনার মতো করে জাস্ট লিখবেন। গোল নাম্বার 1, গোল নাম্বার 2, এরকম যে কোনো 5টা গোল, 17টা গোল আছে, লিখবেন। কারণ কি, এটা ঘুরে ফিরে আপনাকে তাড়া করবে, বুঝছেন? চাকরির লাইফে বলেন, ব্যক্তিগত লাইফে বলেন, সব জায়গায় এটা তাড়া করবে। কারণ এখন সাস্টেনেবিলিটির ব্যাপারটা অনেক বেশি আসছে, যেহেতু আপনাদের মানে শেষ করে যেহেতু আপনাদের ইয়াটা একটু ডিফারেন্ট, বাট এই জিনিসগুলো যেমন সাস্টেনেবিলিটি ব্যাপারটা এখন কিন্তু খুব বেশি আটার হয়। হ্যাঁ, এই জায়গাগুলো, এর জন্য আমি একটু UNSDGর উপরে একটু ফোকাস করবো আর কি। হ্যাঁ, প্লিজ এখন প্রশ্ন করেন প্লিজ। হ্যাঁ,
জি হ্যাঁ 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 না না না, আমরা এইভাবে না বলি। দেখুন, এই দেশ তো 54 বছর বয়স, 54 বছর বয়সে আপনি যাকে আউটস্টেট করলেন ও তো 15 বছর ছিল, আগে 5 বছর ছিল, এর আগে কয় বছর ছিল? 20 না 15 20 আগে কয় বছর ছিল? আরও 25 বছর। তো আরও তো 25 প্লাস আরও 34 কত 29 বছর। 29 বছর আমরা কী করি? আসলে এটা আমার রক্তে, বুঝুন, যেটা হচ্ছে যে আমরা স্লেভারিটা পছন্দ করি। হ্যাঁ, আমরা এটা পছন্দ করি। তবে এটা খুব ভালো সুযোগ এসছে, সময় এসছে। মেহেদী হাসানকে আমি দিয়েছি, এটা আপনারা একটু দেখেন, আপনাদের কোথাও কোনো বুঝতে হলে আমাকে একটু বলেন, আমি ক্লাসে আছি। আপনাকে দিছি হোয়াটসঅ্যাপে, আপনি সবাইকে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিয়ে দিব, পোর্টালে দিয়ে দিব, সব দিয়ে দিব। কিছু আছে আজকে আপলোড দিয়ে দিব, বাকি সবগুলো আপনাদের একদম সহ আজকে পাবেন কি না, বাট এই উইকের মধ্যে আমি একদম নেক্সট যা পড়াবো ওগুলো সহ সব আপলোড দিয়ে দিব। হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু প্লিজ। হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে আসলে বাক স্বাধীনতা, যেটা হচ্ছে কি আমাদের মধ্যে, আমাদের মননে এক ধরনের ব্যাপার আছে যে আমরা সবসময় সরকার বিরোধিতা করতে পছন্দ করি, মানে এটা আমাদের মননে, কেন জানেন? আমরা ও আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে যে আমরা এর আগে আমরা কিন্তু শাসক ছিলাম নিজেদের খুব কম সময়, আমরা শোষিত হতে পছন্দ করতাম, শোষিতই হতাম আর কি। তো এর আগেও যখন মুসলিমরা শাসন করেছে তারাও কিন্তু এই দেশীয়ও ছিল না, তাই না? সিরাজউদ্দৌলার ভাষা কি বাংলা ছিল? সিরাজউদ্দৌলার ভাষা বাংলা ছিল? বাংলা ছিল না। হ্যাঁ, এটা গেল, এরপর ইংরেজরা আসলো, এরপর পাকিস্তানিরা আসলো। তো আমাদের এই সবসময় না সরকার বিরোধিতা, আমি যে সরকারের একটা অংশ, এটা আমার আপনার মধ্যে খুব কম কাজ করে। হ্যাঁ, এটা আমার আপনার মধ্যে কম কাজ করে। আর আমরা কেন জানি স্ল্যাব থাকতেই বেশি পছন্দ করি। ধরুন একটা রাষ্ট্র এখন হতে পারে পলিটিক্যাল কিছু কোয়েশন, পলিটিক্যাল কিছু ফিগার, তারা হতে পারে খুবই স্লেভারি করলো। এখানে তো আরও অনেকগুলো অর্গান আছে, রাষ্ট্রের অর্গান আছে, কত ধরনের ইনস্টিটিউশন আছে। ইনস্টিটিউশনও তো আমরা একটা বিল্ড আপ করতে পারিনি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, পেরেছি? আমরা স্লেভ থাকতেই পছন্দ করি, এটা হলো যে আমাদের সমস্যাটা। রাখা হয়েছে তো পরের কথা, থাকতে পছন্দ করি, এই জায়গাটাই চেঞ্জ করতে হবে। না, আমি তো বললাম আমার কিন্তু 54 বছর, আই এম নট ডিফেন্ডিং অ্যানি আদার এলস। 54 বছরের সময় আপনি একটা পলিটিক্যাল পার্টিকে আপনি দেন, কত বছর দিচ্ছেন? 24 বছর, 25 বছর, 25ও না, 25-এর কম হয়। আর 29 বছর আর 29 বছর হয় না নাকি? না সরি, আর 19 বছর কত হয়? আমি কাঁচা অঙ্কে এতটাই, আরও 29 বছর। তাহলে 29 বছর কেউ না কেউ তো শাসন করেছে এই দেশে, কেউ না কেউ করেছে। কি এখন দেখেন, এই যে এখন নতুন সরকার এসছে, দেখবেন যে কে কবে চিফ অ্যাডভাইজারের সাথে ছবি দিয়েছে, ফেসবুক সয়লাভ হয়ে গেছে। আমরা এই জিনিসগুলোকে না শো আপ করতে বেশি পছন্দ, এইভাবেই হয়। এটা এক ধরনের সাংস্কৃতিক একটা লাগবে, মুভমেন্ট লাগবে এই জায়গা থেকে বের হয়ে আসতে। হ্যাঁ, এই কথাটা আমরা ক্লাসের শুরুতেই বলেছি যে ঢেলে সাজানোর ব্যাপারটা, ঢালতে ঢালতে এমন ঢালা হয় এটা আর সাজানো হয় না। আমি ওই যে আজকে আপনাদের ক্লাসের আগে আমাদের একটা ইনহাউস একটা এরকম যে আমাদের ফিউচার যে বাংলাদেশের রাষ্ট্রের রোডম্যাপটা কেমন হতে পারে একটা সেগমেন্টের সাথে মিটিং ছিল। তো আমি এই কথাটাই বললাম যে আমরা আসলে ঢেলে সাজাতে গিয়ে ঢালার পরে আর এটা সাজাইতে পারি না। তো আমাদের এরকম ঢেলে সাজানোর দরকার নেই, বরং যেখানে দরকার সেই জায়গাটায় আমরা সাজাই, ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করি, ইনস্টিটিউশনের কাজ করবে, দ্যাটস ইট। এইটুকু করলেই হবে। আর আমাদের মননটা একটু চেঞ্জ করতে হবে। আর এটা প্রশ্ন এই দিক থেকে কেউ করতে চাচ্ছিলেন একটু এসডিজি নিয়ে মনে হয়। হ্যাঁ হ্যাঁ প্লিজ। জি, ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে এসডিজি বলতে আপনি কি বুঝেন?
এটা হচ্ছে যে ইউএন 2015 সালে একটা গ্লোবাল সবাই এখানে একমত হয়ে যে আমরা বিশ্বকে 2030 সালের মধ্যে এরকম দেখতে চাই। এখন অনেকগুলো গোলস এবং টার্গেট আছে, এটা হলো যে এসডিজির গোলস আর কি, টার্গেটও আছে অনেকগুলো। এটাই হলো যে ইউএন এসডিজি বলা হয়। এর আগে আমরা এমডিজি শুনেছি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এর আগের ভার্সনটা ছিল। এখন হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ আমরা এখন যা করছি আমরা এমন কিছু করবো না আমাদের ফিউচার জেনারেশনের জন্য যেন হ্যাম্পার হয়, সাস্টেনেবলি করবো আর কি। এখন অনেকগুলো গোলস আছে, যেমন আমরা একদম মানে পোভার্টিকে জিরো করে দিতে চাই, তারপরে হাঙ্গারকে জিরো করতে চাই, তারপরে সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য স্বাস্থ্য চাই, ইলেকট্রিসিটির অ্যাক্সেস চাই, তারপরে হচ্ছে যে আপনার যত ধরনের প্রাণী আছে অন ল্যান্ডে এদেরকেও রিজার্ভেশনে আমাদের দরকার আছে। পানিতে যেসব প্রাণী বাস করে এরাও যেন হ্যাম্পারের শিকার না হয়। হ্যাঁ, সাস্টেনেবল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন চাই, সাস্টেনেবল সিটি চাই, এরকম আর কি 17টা গোল। মানে স্ট্রেনথেন ইনস্টিটিউশন চাই, তারপরে একে অপরের সাথে পার্টনারশিপ চাই, টোটাল 17টা গোল আর কি। আমি মোটামুটি অনেকগুলো বলে ফেলছি মনে হয়, 8-10টা এরকম 17টা গোল। এটা ঘুরে ফিরে আপনাদের লাগবে। এটা একটু জাস্ট দেখার, একটু যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে আছেন তো সামনে আসতে দিয়ে আমি একটু চেষ্টা করেছি বেশি টপিক কভার করার জন্য, রেদার দেন মানে একটা বেশি ডিপ ইনসাইটে যাওয়ার থেকে আর কি। আমার মনে হয় এটা অফ করে দিতে পারে।